আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে নতুন কর্মসূচি দেবার কথা ভাবছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে বিএনপি ও যুগপৎ সঙ্গীরা নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারে জানাবো, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দুপুরে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাবিত আউয়াল উপস্থিত ছিলেন। জানাবো, বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। এদিকে জনস্বার্থ ইস্যুতে কর্মসূচি চায় সমমনা জোট। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি জনস্বার্থ ইস্যুকে প্রাধান্য দিয়ে আগামী দিনের কর্মসূচি প্রণয়নের পরামর্শ দিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ও জাতীয়তাবাদী সমমনা জোট। জানিয়ে দেব, ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো। 2 দিনের সফরে ঢাকা এসেছেন মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে ভারতের চুক্তি, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে সোমবার একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব 10 বছরের জন্য নিজের কাঁধে তুলে নিয়েছে ভারত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নতুন কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি, নজরুল ইসলাম খান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে বিএনপি যুগপৎ সঙ্গীরা নতুন করে কর্মসূচি দেবার চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এসব সমস্যা নিয়ে কিভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি সেজন্য কর্মসূচি দেওয়ার চিন্তা করছি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও বৈঠকে কথা হয়েছে। সীমান্ত হত্যার সমস্যা নিয়েও কথা বলেছি আমরা। তিনি বলেন, বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মসূচির বিষয়ে জানাতে পারব। ডোনাল্ডোর বাংলাদেশের সফরকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, তিনি তো অনেক দূরের মানুষ। বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবরই নিজেরাই করেছে। ডোনাল্ডোর সফর নয়। বিএনপি শঙ্কিত দেশের অবস্থান নিয়ে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, আমরা শঙ্কিত দেশের ব্যাংক লুটপাটকারীদের মুক্তি করা নিয়ে, সরকারের অপচেষ্টা নিয়ে। ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাবিত আউয়াল উপস্থিত ছিলেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বিএনপির কাছে এতটা গুরুত্বপূর্ণ নন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আমাদের কাছে ডোনাল্ডোর চেয়ে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চীনের আচরণ গুরুত্বপূর্ণ, কারণ সরকার এই সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ডোনাল্ডো ঢাকা সফর নিয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। ডোনাল্ডোর সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতায় মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ওই মন্তব্যের ব্যাপারে সাংবাদিকেরা নজরুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, উনার আশা নিরাশায় আমাদের কিছু যায় আসে না। ডোনাল্ডোর ব্যাপারটা এতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, কিন্তু আমরা বলিনি। আপনি তুলেছেন প্রশ্ন। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল। বিচার বিভাগ নিয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। আদালত এ বিষয়ে 1 সপ্তাহ পর অধ্যাদেশ দেবেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে বিচারপতি জে.বি.এম. হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বিএনপির নেতা।
এর আগে আদালত অবমাননা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আজ 14 মে তাকে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে বিচার বিভাগ নিয়ে আলালের প্রকাশিত একটি বক্তব্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে হাইকোর্টে উপস্থাপন করা হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 29 এপ্রিল স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এই আদেশে লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে। আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গত 25 এপ্রিল ইউটিউবে মোয়াজ্জেম হোসেন আলালের প্রকাশিত একটি বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি জনস্বার্থ ইস্যুতে প্রাধান্য দিয়ে আগামী দিনের কর্মসূচি প্রণয়নের পরামর্শ দিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সম্ভাবনা জোট। একই সঙ্গে আগামীর আন্দোলন সফলে জামায়াত ইসলামী সহ বামডান এবং ইসলামী ঘরানার সবাইকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের প্রস্তাব দিয়েছেন। তবে কোনো কারণে এক মঞ্চে সম্ভব না হলেও সেক্ষেত্রে যুগপথের পরিধি বাড়ানোর পরামর্শ তাদের। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন সমমনা জোট নেতারা। এদিন বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বাদশ সংসদ নির্বাচনের পর সরকারের পদত্যাগ, নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু নির্বাচনের পর 4 মাস পেরিয়ে গেলেও যুগপৎভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি। এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর সেই আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ দিতে সিরিজ বৈঠক শুরু করে বিএনপি। ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি। বিমানবন্দর তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গত 7 জানুয়ারি নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর। এ নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশ সফর করছেন ডোনাল্ডো। এর আগে গত বছরের জুলাইতে তিনি বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাজের সঙ্গে ঢাকায় এসেছিলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসানীতি সহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল। ডোনাল্ডোর এই সফরকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। তবে ডোনাল্ডোর এবারের সফরটি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলোচনা হবে জলবায়ু সংকট, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ইরানের সঙ্গে ভারতের চুক্তি, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে সোমবার একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব 10 বছরের জন্য নিজের কাঁধে তুলে নিচ্ছে ভারত। এতেই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন। বেদান্ত প্যাটেল বলেন, চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সেই বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে। এরপর তিনি বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবেন তাহলে তাদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন। এর আগে রাশিয়ার কাছ থেকে ভারত যখন S-400 মিসাইল সিস্টেম কিনেছিল তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ভারত নিজের অবস্থানে অনড় ছিল। প্রসঙ্গত, ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে বাণিজ্যিক করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছিল চীন। শি জিনপিংয়ের সেই স্বপ্নের বেল্ট রোড ইনিশিয়েটিভ এরই অংশ হিসেবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। সেই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল বেলুচিস্তান প্রদেশের অবস্থিত গোয়াদার বন্দর। তবে এবার সেই গোয়াদার বন্দর যাতে ভারতের গলার কাটা না হয় সেজন্য ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে 10 বছরের চুক্তি করল ভারত।